আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। নির্বাচন কবে হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণ যতদিন চাইবে ততদিন থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দাবি পূরণের জন্য জোর না করে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জানান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গত 15 বছরের অনিয়ম ও অপকর্মের শ্বেতপত্র প্রকাশ করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা খুন, গুম আর গুলি করেছে তাদের চিহ্নিত করে বিচার করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। বাংলাদেশ আমরা পেয়েছিলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচার শেখ হাসিনার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন, সেই সাথে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি উত্তরণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত 15 বছর শিক্ষা, ব্যাংকিং, শেয়ার বাজারের মতো খাতগুলো ধ্বংস করে এবং মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতায় জোর করে টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। গত 15 বছরের দুর্নীতি, অর্থ পাচার ও জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর, প্রকল্পের নামে লুটপাট ইত্যাদি তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য আমি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা খুন, গুম, নির্যাতন, নিপীড়ন এমনকি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে গুলি চালিয়ে বাহিনীকে কলঙ্কিত করেছেন তাদের চিহ্নিত করে বিচার করার কথাও জানান প্রধান উপদেষ্টা। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম, নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন, তারা তা উপেক্ষা করবে। আমি দেশরক্ষা বাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য সহল বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা তাদের মধ্যে যারা হত্যাকাণ্ড, গুম, খুন বা শারীরিক মানসিক অত্যাচারে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে। সম্প্রতি সচিবালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে আন্দোলন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সব যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, তবে সেজন্য ধৈর্য ধরে সহযোগিতা করতে হবে। একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। রাষ্ট্র সংস্কার, বিশেষ করে নির্বাচন কমিশন পুনর্গঠনে কাজ করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কবে নির্বাচন হবে সেই সিদ্ধান্ত নিতে হবে রাজনীতিকদের। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে।
আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। নতুন বাংলাদেশ গঠনে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা এবং দোয়া চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্যদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত 9টার পর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের এই সংঘর্ষ শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করে। পরে শিক্ষার্থীরা আনসার সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে। বেশ কিছু সময় সংঘর্ষ চলার পর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছাত্র জনতা পুরো সচিবালয় এলাকায় নিয়ন্ত্রণ নেয়। সেনা সদস্যরা আনসার সদস্যদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে রাখে। দর্শক, সচিবালয় এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মইদুল, আমরা দর্শকদের জানিয়েছি যে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন কি অবস্থা আপনি আমাদের জানান। হ্যাঁ, পুরো সচিবালয় এলাকা এখন মূলত ছাত্র, পুলিশ এবং সেনা সদস্যদের নিয়ন্ত্রণে আছে এবং এখানে যারা আন্দোলন করছিলেন আনসার সদস্যরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার সাথে এবং তারা সচিবালয়ের উপদেষ্টা এবং কর্মকর্তা কর্মচারীদের সারাদিনই অবরুদ্ধ করে রেখেছিলেন এবং এক পর্যায়ে রাত 9:30টার দিকে সেই অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারী এবং উপদেষ্টাদের উদ্ধার করতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে এবং তারপরে মূলত শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা চড়া হয় এবং তাদেরকে অনেক মারধর করে এবং অনেকে আহত হয়েছে সেই ঘটনা এবং সেই ছাত্রদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তো এই মুহূর্তে মূলত দেখতে পাচ্ছেন যে ছাত্রদের নিয়ন্ত্রণে এবং পাশাপাশি সেনা সদস্য আছে, তারাও অবস্থানে আছে এবং পুলিশ সদস্য আছে এবং আনসার সদস্য যারা ছিলেন তারা মূলত এখান থেকে ছাত্রদের প্রতিরোধের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পাশাপাশি তারা আমরা দেখেছি এবং ছাত্রদের বক্তব্য অনুযায়ী যে তারা ছাত্রদের উপর চড়া হয়েছে এবং অনেক ছাত্রকে পিটিয়ে আহত করেছে এবং সেখানে গুলিবিদ্ধ হওয়ারও কিছু কিছু ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং যাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। তো এই মুহূর্তে আসলে যে অবরুদ্ধ যে কর্মকর্তা কর্মচারী এবং উপদেষ্টারা ছিলেন সচিবালয়ের ভেতরে, তাদেরকে এখান থেকে বের হওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের গেট এখন মূলত খুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানকার কর্মকর্তা কর্মচারী তারা নিরাপদে তাদের এখান থেকে বের হওয়ার জন্য যে ব্যবস্থা সেটি করা হয়েছে এবং এই মুহূর্তে আমার অনেক ছাত্ররা আছে যারা মূলত এখানে অনেকক্ষণ ধরে অবস্থান নিয়েছে এবং তাদের মুখ থেকেই আমরা বিষয়টি সম্পর্কে দর্শক, আমরা শুনছিলাম যে সেনা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার। সচিবালয় এলাকা থেকে শুনছিলাম আনসার সদস্য এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেন হাজার হাজার আনসার সদস্য। বিকেলে তাদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আনসার সদস্যদের 6 মাসের রেস্ট প্রথা বাতিল ও চাকরি জাতীয়করণের বিষয়টি সুপারিশ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে। তবে বিকেলের পরও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে, আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। বৃষ্টি কমে আসা এবং পানি নামতে শুরু করায় ফেনী সহ 11 জেলার কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি বেড়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। পানিবন্দী লাখ লাখ মানুষ।
এদিকে চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতে বন্যার পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ডুবে আছে গ্রামের পর গ্রাম, বানভাসীদের বাঁচার আকুতি। অনেকে ছুটে বেড়াচ্ছেন দিক বেদিক, খুঁজে পাচ্ছেন না স্বজনদের। আমি গত দুদিন থেকে আমার বাবা মার লাস্ট কথা হয়েছিল আর কি, এরপর থেকে আমি আর গত 1.5 দিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজই পাচ্ছি না। আমি চারিদিকে পানি আর পানি, নেই এতটুকু সুপেয় পানি। নিরাপদ আশ্রয়ের ঠিকানায় এখনো ছুটছেন অসহায় মানুষ। ভয়াবহ বন্যায় ফেনী সদর থেকে পানি কিছুটা নামতে শুরু করলেও বন্যা কবলিত অন্য উপজেলায় এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সচল রয়েছে, তবে 95% জায়গায় নেই বিদ্যুৎ। এদিকে নোয়াখালীর বন্যার পানি রহমত খাল সহ বিভিন্নভাবে ঢুকছে লক্ষ্মীপুরে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুছাপুর 23 ভেন্ট রেগুলেটরের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এতে পানি নিষ্কাশন হচ্ছে সাগরে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার সহ 11 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। দুর্গত এলাকায় চরম মানবিক বিপর্যয়। গরু ছাগল ট্যাঙ্কর কিনারে 3-4 দিন ধরে উপাস আমরা। বাড়ির প্রায় কোমর পানি, এখন পরে আস্তে আস্তে শোনা যায় যে বাড়ির প্রায় গোলা পানির মতো হয়ে গেছে গিয়া। বানভাসীদের উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতায় রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক দল। দুর্গম অনেক এলাকায় এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী সহ অনেক এলাকার পানিবন্দী মানুষকে এখনও উদ্ধার করা যায়নি। তবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় জরুরি বলে মনে করেন ভুক্তভোগীরা। ফেনী থেকে আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেনীর সোনাগাজী রোডের চিত্র। ত্রাণের জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। হেলিকপ্টার থেকে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী। বাড়িতে মানে এখনো ঘরের ভিতরে অর্ধেক পানি উঠানে রাস্তায়। আমাদের ওইদিকে অবস্থা ভালো না, বাচ্চা নিয়ে ফেনীতে যাচ্ছি। ত্রাণ যাইতে পারতেছে না, এত পানি, কোমর পর্যন্ত পানি। এখনো অনেক মানুষ খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে আছেন বলে অভিযোগ আছে। নিচতলায় যে রাস্তার ওই পাশ নিচতলায় একদম পানি ভরপুর। যারা আটকা আছে এদেরকে খাওয়ায় বাঁচানোর সবথেকে দায়িত্ব বেশি আর কি। গত কয়েকদিন 5000-এর বেশি মানুষকে উদ্ধার করেছেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আমাদের যদি পানি কমে যায়, আমাদের গাড়িগুলো যদি প্রান্তিক এলাকার মধ্যে পৌঁছতে পারে, আমরা অল্প সময়ের মধ্যে যারা বিভিন্ন জায়গায় আটকে আছে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হব। স্বেচ্ছাসেবকদের দাবি, বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে না। এই রোডে আজকে আনলেও প্রায় কয়েক হাজার ত্রাণ ঢুকছে, কিন্তু তারা কি করতেছে যে রোড সাইডে ত্রাণ দেওয়া চলে যেতেছে, এরকম পাশের লোকেরা জমাইতেছে। আপনার যে নৌকা, যে মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, সেই মাধ্যমটা আমরা পাচ্ছি না। জেলা প্রশাসকের কার্যালয়ে স্বজনদের খোঁজে এখনো মানুষ আসছেন, তাদের সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তবে জেলা প্রশাসক এ নিয়ে কথা বলতে রাজি হননি। যারা পানিবন্দী হয়ে আছেন তাদের অনেককে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। বিজিবি এবং অন্যান্য বাহিনী তারা বলছে আগামী 2 দিনে তাদেরকে উদ্ধার করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই মানুষগুলো যারা খোলা আকাশের নিচে ছাদে আছেন তাদের কাছে শুকনো খাবার পৌঁছানো সম্ভব হয়নি, কিংবা অনেক মানুষকে উদ্ধার করাও সম্ভব হয়নি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, সোনাগাজী, ফেনী। 11 জেলায় ভয়াবহ বন্যায় সরকারি হিসেবে এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে এবং মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছেন। আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 52 লাখ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এসব কথা জানান। এদিকে বন্যায় এখন পর্যন্ত 2000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে জানিয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা রোকন উদ্দিনের রিপোর্ট।
সময়ের সাথে সাথে বাড়ছে বানভাসী মানুষের সংখ্যাও। সরকারি হিসেবে 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লাখ পরিবারের প্রায় 25 লাখ মানুষ। সরকারের পক্ষ থেকে নগদ সহায়তা ছাড়াও চাল ও শুকনো খাবার যথাসম্ভব পৌঁছে দেওয়া হচ্ছে বলে রোববারও জানানো হয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। মৃত সংখ্যা গতকাল যা ছিল সেটি 18 জন, তবে মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছে, একজন সদর উপজেলাতে, একজন রাজনগর উপজেলাতে। আর পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয় প্রদানের জন্য মোট 3654টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 4,15,273 জন আশ্রয় গ্রহণ করেছেন এবং গবাদি পশুকেও নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। গবাদি পশুর মোট সংখ্যা হচ্ছে 22,298টি। এদিকে বন্যায় মৎস্য সম্পদ খাতে 1,590 ও প্রাণী সম্পদ খাতে 411 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। যুক্তিসঙ্গত কারণে যদি দাম বেড়ে যায় সেটা সাময়িক, উনি যেটা বললেন যে এটা সাময়িক হতে হবে, কিন্তু কোনো কৃত্রিম কারণে বা কেউ যেন সুযোগ নিয়ে এটা করতে না পারে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিতে চাই এবং সেটা যেন কোনো মতে না হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি আপাতত আদায় না করতেও এনজিওগুলোর প্রতি আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। সিলেটে এক অনুষ্ঠানে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ভারতে বসে দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করছে স্বৈরাচার শেখ হাসিনা। সজল ছত্রিকের সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব রোববার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকে আন্দোলন প্রতিবেশী দেশের পানি আগ্রাসনের শিকার বাংলাদেশ এমন মন্তব্য করে তিনি বলেন, বাঁধ খুলে দেওয়ার কারণে আকস্মিক বন্যা হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। এ বিষয়ে বাংলাদেশকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি। নির্বাচন ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হলেও পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছে। সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। এদিকে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, অবিলম্বে যেই 487 জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ডাক্তার জাহিদ হোসেন বলেন, ফেসিবাদ যাতে আর মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চীনের সোলার প্যানেল শিল্প বাংলাদেশে স্থানান্তরের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুপুরে প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় দেখা করতে গেলে ডক্টর ইউনূস এই আহ্বান জানান। চীন বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল উৎপাদনকারী দেশ হলেও বিভিন্ন দেশে তাদের এই পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আছে। একথা উল্লেখ করে তাদেরকে এই শিল্প বাংলাদেশে স্থাপনের সুযোগ গ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় রাষ্ট্রদূত বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার কাছে $20,000 চেক তুলে দেন। একই সাথে চীনের রেড ক্রসের পক্ষ থেকে বন্যার্তদের জন্য $1 লাখ অনুদান দেবার কথাও প্রধান উপদেষ্টাকে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশে রোহিঙ্গা আগমনের 7 বছর পূর্তি উপলক্ষে শরণার্থী শিবিরে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। এ উপলক্ষে শরণার্থী শিবিরে বিশাল সমাবেশের আয়োজন করা হয়।
দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে রোহিঙ্গারা। সকালে বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে হোপ ইজ হোম ক্যাম্পেইন পালন করেছে তারা। সমাবেশে হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারে গণহত্যা বন্ধ করো স্লোগানে প্রকম্পিত করে সমাবেশ করে। এ সময় পোস্টার প্ল্যাকার্ডে মিয়ানমারে ফিরে যাবার দাবি তুলে ধরেন রোহিঙ্গারা। দেশে আর যেন কালো টাকা তৈরি না হয়, এই সরকার তা নিশ্চিত করবে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ উন্নয়ন সহযোগীদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার চেষ্টা চলছে। অন্যদিকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $5 বিলিয়ন ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। হাসানুল শাওনের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আগাম প্রস্তুতির পরামর্শ দেয় উন্নয়ন সহযোগীরা। পরে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ঋণের বোঝা বাড়ছে, তাই আগামী দিনে বেছে বেছে ঋণ নেবে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করা হবে। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে। আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক এটা কাজ করছে, এই জন্য আইনি কিছু সহায়তা লাগে ডেফিনেটলি আমরা করব। পরে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, রূপপুর প্রকল্পে ঘুষ দেওয়ার অভিযোগটি একদমই গুজব। এটি একটি মিথ্যে গুজব। $5 বিলিয়ন অনেক বড় অঙ্ক। এটা কিভাবে সম্ভব যে কাউকে এত বড় অঙ্কের অর্থ একটি প্রকল্প থেকে দিয়ে দেওয়া হলো? এটি একদমই অবান্তর অভিযোগ। এর আগে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সাথে বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পাওয়া খুব বেশি কঠিন হবে না। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। গুম সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই জানিয়ে আইনজীবী সোহেল রানা প্রচলিত আইনে গুমের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য একটি পূর্ণাঙ্গ আইন করার পরামর্শ দিয়েছেন। দুপুরে আইনজীবী সোহেল রানা বলেন, প্রচলিত অপহরণ আইনে গুমের সুষ্ঠু বিচার সম্ভব নয়, কারণ যারা গুম করেন তার কোনো প্রমাণ থাকে না, যে কারণে প্রকৃত অর্থে গুমের বিচার বা শাস্তি হয় না। এই কারণে জাতিসংঘের কনভেনশন অনুযায়ী একটি স্বাধীন কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। 2006 সালে ব্যক্তি গুম থেকে সুরক্ষার জন্য জাতিসংঘে গঠিত সুরক্ষা আইনে বাংলাদেশকে স্বাক্ষর করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা জমাও দিয়েছেন এই আইনজীবী। জনগণের চাহিদা অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুটি বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। বিকেল 5টার দিকে প্রথম বৈঠক হয় 12 দলীয় জোটের সাথে, এরপর বৈঠক হয় জাতীয়তাবাদী সমমনা দলের নেতাদের সাথে। বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, বন্যার্তদের সহায়তায় কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি বিনা সতর্কতায় ত্রিপুরার বাঁধ খুলে দেয়ায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা মোকাবেলা সহ নদী শাসনের বিষয়েও আলোচনা হয়েছে। অতীতের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মতো এবারও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন পরিবার। বন্যার্তদের পাশে থাকতে সংশ্লিষ্ট এলাকার পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। অসহায় বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা দেবার জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধিদের পাশাপাশি সেলস টিমকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর ওয়ালটন কর্পোরেট কার্যালয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আয়োজিত বিশেষ সভায় সারা দেশে বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা অংশ নেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ 4 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে উত্তোলন সীমা ছিল 3 লাখ টাকা। প্রতি সপ্তাহে বাড়ানো হচ্ছে উত্তোলনের মাত্রা।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হলেও এখনও নগদ টাকা পরিবহনে নিরাপত্তা শঙ্কা আছে। এছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন এমন আশঙ্কাও আছে। এই বাস্তবতায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।